কলকাতায় ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল ৯ বাংলাদেশির। দগ্ধ আরো ১৫ জন। এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ধারণা ফায়ার সার্ভিসের। প্রশাসন আগের চেয়ে নিরপেক্ষ, গুরুত্ব পাচ্ছেন যোগ্য ও বঞ্চিতরা, বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিতর্কিত, অদক্ষ আর বারবার চুক্তিভিত্তিক নিয়োগে আপত্তি বিশেষজ্ঞদের। গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কারণে যাদেরকে পদে পদে নিষ্পেষিত করা হয়েছিল, আজকে ওনাদের মাঝে অনেকেই ভালো জায়গায় আসবেন, সেটা তো চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে খুবই স্বাভাবিক। দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত যারা হলেন তারা আসলে সুষ্ঠুভাবে, বস্তুনিষ্ঠভাবে জনগণের যে সেবা সেটা তারা দিতে পারবেন বলে এটা আশা করা খুব দুর্লভ। মহাখালীতে কিশোরী সিমির আত্মহত্যা নিয়ে নানা প্রশ্ন। মাদক সেবন করিয়ে বাড়িতেই দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, থানায় জানিয়েও প্রতিকার মেলেনি দাবি পরিবারের। ভিডিও করছে টুম্পা আর সাইদুল জামাই ধর্ষণ করছে, তারপর ওই ভিডিও দিয়ে ভয় দেখা দেখে আরো ৫-৬ জন লোক ওদের বাসায় আসতো, ওইগুলো দিয়ে ধর্ষণ করাইছে। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে অন্তত ৯ বাংলাদেশি। ফ্রি স্কুল স্ট্রিটে সুখাইল নামের এই আবাসিক হোটেলের ৩য় তলায় বুধবার স্থানীয় সময় ভোর রাতের দিকে লাগে আগুন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে। তাদের সবাই বাংলাদেশি। SSKM হাসপাতালে চিকিৎসাধীন তারা। মৃতদের মধ্যে ২ নারী ও ১ শিশুও রয়েছে। তবে কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা নিশ্চিত নয় এখনও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে হোটেল মালিকের বিরুদ্ধে। পলাতক রয়েছেন তিনি। তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, মৃত যে ৯ বাংলাদেশি, তাদের পরিচয় কি এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত করতে পেরেছে এবং দুর্ঘটনা কিভাবে হলো আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। দেখুন, ভোর 4:30 নাগাদ কিন্তু এই ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, এমনটাই কিন্তু দমকলের প্রাথমিক তদন্ত অনুমান। তবে ফরেনসিক বিশেষজ্ঞ দল আসার কথা আছে, তারা এসে আরো তদন্ত করে অর্থাৎ ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করার পর তারা নিশ্চিত হবেন যে প্রকৃত অগ্নি সংযোগের কারণটা কি। এবার হচ্ছে যে এখনো পর্যন্ত মারা গিয়েছেন, কিন্তু যে কজন মারা গিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশের সকলেই বাংলাদেশের এবং SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন কিন্তু এখনো ১৫ জন। বেশ কয়েকজন হোটেল কর্মচারী, তারা যদিও ভারতীয়, তারাও কিন্তু এই অগ্নিদগ্ধের ঘটনায় কিন্তু অগ্নিঘটনা সংযোগের ঘটনায় কিন্তু দগ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন, এমনটা কিন্তু পুলিশ জানাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং অগ্নিমিত্রা পাল, অর্থাৎ তিনিও মন্ত্রী, পুর নগর উন্নয়ন মন্ত্রী, তিনি উপস্থিত হয়েছেন এবং মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে যাতে দুদেশের মধ্যে কি করে এই যে যাদের নিহত হয়েছেন তাদের পরিচয়পত্র তাদের সেটা জানা যায় এবং তাদের লাশ সুষ্ঠুভাবে কিভাবে দ্রুত দেশে পাঠানো যায় এবং যারা আহত রয়েছেন তাদের পূর্ণ চিকিৎসা যাতে রাজ্য সরকারের তরফ থেকে হয় সেই আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। এবং বাংলাদেশ হাই কমিশন কলকাতা স্থিত তার মাধ্যমে দেশে তাদের পরিবার পরিজনকে খবর দেওয়ার কিন্তু প্রয়াস চালাচ্ছে কলকাতা পুলিশ। সুকান্ত, ধন্যবাদ আপনাকে। বিএনপি সরকারের ক্ষমতার ৬ মাসে প্রশাসনে কতটা শৃঙ্খলা ফিরেছে? কমেছে কি দলীয়করণ? মূল্যায়ন হচ্ছে কি যোগ্য পেশাদারদের? নাকি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের মতোই দক্ষতা ও পেশাদারিত্ব আমলে না নিয়ে বেড়েছে দলীয় নিয়োগ? প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলছেন, যোগ্য ও বিগত সময়ে বঞ্চিতদের গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে প্রশাসন। জনপ্রশাসন বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, অনেক ক্ষেত্রে অদক্ষ ও বিতর্কিতদের নিয়োগ নিয়ে সমালোচনা আছে। আবার চুক্তিভিত্তিক নিয়োগ বৃদ্ধি ও একই কর্মকর্তাদের বারবার চুক্তিতে নিয়োগ দেওয়ায় হতাশা বাড়ছে প্রশাসনে। তারা মনে করেন, দক্ষতা না থাকলে দলীয় নিয়োগ দিয়ে আখের রাজনৈতিক সরকারের লাভ হয় না। আলমগীর স্বপনের রিপোর্ট।
বাংলাদেশের মতো প্রশাসনে দলীয়করণের নজির খুব কমই আছে বিশ্বে। যে যায় ক্ষমতায় সেই সরকার অনেক ক্ষেত্রে দক্ষতার চেয়ে নিয়োগ পদোন্নতিতে গুরুত্ব দেয় দলীয় মতাদর্শের কর্মকর্তাদের। যে গত ২০-২৫ বছরে, শুধু ১৫-১৭ বছরে না, আমলাতন্ত্রটা সাংঘাতিকভাবে ৩টা ভাগে বিভাজিত হয়েছে। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। এই ধরনের নিয়োগ দেওয়াটা, এটা ঐতিহাসিকভাবে দেখা গেছে, এটা রাষ্ট্র ভেতর থেকে দুর্বল হয়ে যেতে থাকে। সরকার গঠনের পর প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বিএনপি এই সবক কতটা গ্রহণ করেছে এ নিয়ে প্রশ্ন আছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে প্রশাসনে চরম দলীয়করণ হয়েছে। এর থেকে বের হতে অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছিল, কিন্তু নিয়োগ পদোন্নতিতে দক্ষতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সেই কমিশনের সুপারিশ মানেনি তখনকার অন্তর্বর্তী সরকারও। দীর্ঘ অবসরে থাকা জামায়াত ও বিএনপি ঘরানার কর্মকর্তাদের বেশ কয়েকজনকে ফিরিয়ে এনে দায়িত্ব দিয়েছিল গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ে। সেই ধারাবাহিকতা বিএনপিও রক্ষা করছে। বর্তমানে সচিব ও সচিব পদমর্যাদার ৭৯ জনের মধ্যে ২৩ জনই চুক্তিভিত্তিক দলীয় মতাদর্শের। আবার ভিন্ন মতাদর্শের কারণে জ্যেষ্ঠ সচিব, সচিব ও অতিরিক্ত সচিব পদের ৭০-এর বেশি কর্মকর্তা ওএসডি অর্থাৎ কর্মহীন হয়ে আছেন। যাদের কারণে ফ্যাসিবাদী সরকার এত শক্ত খুঁটির উপর দাঁড়িয়েছিল যে গণমানুষের অধিকার বারবার তারা লুণ্ঠন করেছে, সেই ধরনের মানুষকে ছাঁটাই করা হবে, এটাই তো জনগণের আকাঙ্ক্ষা। যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার কারণে যাদেরকে পদে পদে নিষ্পেষিত করা হয়েছিল, আজকে ওনাদের মাঝে অনেকেই ভালো জায়গায় আসবেন, সেটা তো চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে খুবই স্বাভাবিক। বঞ্চিতদের থেকে যারা ভালো, এদেরকেও কাজে লাগাইতে হবে। আগের আমলে যারা কাজ করেছে তাদের মধ্যেও যারা ভালো, তাদেরকেও কাজে লাগাইতে হবে। তাইলে আপনার সরকার ভালো চলবে। সম্প্রতি ১২ অধিদপ্তর ও কর্পোরেশনের নিয়োগের ক্ষেত্রে দলীয় পদধারীদের নিয়োগ দিয়েছে সরকার, যারা দল থেকেও পদত্যাগ করেননি। এক্ষেত্রে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জনপ্রশাসন বিশেষজ্ঞদের। আমি তো রাজনীতি এলাদেরকে চিনি, কারণ এরা আমার দলের কর্মী, এরা আমার দলের নেতা। তাইলে আমি এদেরকে দিই, এদেরকে দিলে তখন এটা আমার দায় থাকে। কিন্তু অন্যদেরটা তো আমি ফাইল সাইন করলো, পুরোটা আমার দায় থাকে না। এই সমস্ত দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত যারা হলেন, তারা আসলে সুষ্ঠুভাবে, বস্তুনিষ্ঠভাবে জনগণের যে সেবা সেটা তারা দিতে পারবেন বলে এটা আশা করা খুব দুরূহ। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮২৯ সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের আমলে গৃহীত নীতি অনুযায়ী যখন যে দল সরকার পরিচালনা করবে, প্রশাসনে থাকবে তাদের দলীয় কর্মকর্তা। তবে ১৮৮৩ ও ১৯৭৮ সালে ২ দফা সংশোধনের মাধ্যমে এই অবস্থান থেকে সরে আসে মার্কিন সরকার। জিমি কার্টারের আমলের প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে ৬৫% মেধা ও ৩৫% দলীয় নিয়োগের বিধান করে দেশটি। বাংলাদেশের ক্ষেত্রে ক্ষমতাসীনরা এই উদাহরণ দিলেও বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে দুই দেশের প্রেক্ষাপট ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অন্য আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে যে প্রতিষ্ঠান যেগুলো, সেই প্রতিষ্ঠানটা তার প্রাতিষ্ঠানিক যে ইন্টিগ্রিটি সেটা কিন্তু ভেঙে যায়নি, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হয়। জনপ্রশাসন বিশেষজ্ঞরা দলীয় নিয়োগ দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে হলে সমস্যা দেখেন না। তারা বলছেন সংকট অদক্ষতায়, অনিয়মে। যে দলটা সরকার গঠন করে বা সরকারে আসে, তারা তাদের এক ধরনের তাদের সমর্থক সরকারি কর্মকর্তা খোঁজার চেষ্টা করেন। এইটাতে আসলে শেষ পর্যন্ত ওই সরকারের কোনো লাভ হয় না, ওই দলেরও কোনো লাভ হয় না। এটাতে সরকার ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। তার জলজান্ত উদাহরণ আওয়ামী লীগ, বা ২০০৬-এ যে মনে করেন বিএনপি চলে গেলে, ওনারা যদি তখন দলীয় বিবেচনায় দিয়ে থাকেন, তারা কি রক্ষা করতে পারছে? সামনের দিনগুলোতে ওনাদের পারফরমেন্স পর্যালোচনা করা হবে এবং স্ব স্বীকৃতি এবং কৃতিত্বের মাধ্যমে যারা ভাষ্য হয়ে উঠবেন, ওনারা ভালো করবেন, সেটা আমাদের প্রত্যাশা রইল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করেন প্রশাসন আগের চেয়ে নিরপেক্ষভাবে কাজ করছে, সেবা প্রদানের ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাচ্ছে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে 2 কমিশনার অফিস শুরু করেছেন। 5 মাসের অচলাবস্থা কাটিয়ে দুদকের 8ম কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। বুধবার সকালে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে যান নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, কমিশনার জাহাঙ্গীর আলম খান ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের 3 সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন অপেক্ষার অবসান হয়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বে দুদকের
অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনা সহ দুর্নীতি দমন কার্যক্রমে আরও গতি আসবে। দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ, তদন্তে গতি এবং সংস্থাটিকে গতিশীল করাই এখন নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। চলতি বছরের ৩ মার্চ দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের মাধ্যমে স্থবির হয়ে পড়ে দুদক। দীর্ঘ 5.5 মাস শূন্য থাকার পর গত মঙ্গলবার নতুন চেয়ারম্যান ও কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেন। মহাখালীতে 13 বছরের কিশোরী সিমির আত্মহত্যার ঘটনায় সামনে আসছে নানা প্রশ্ন। জোরপূর্বক মাদক সেবন করিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের। সিমিদের বাসায় সাবলেট থাকা সাইদুর টুম্পা দম্পতির বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। মৃত্যুর আগে সিমি, তার মা ও একজন স্বজন বনানী থানায় গিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারটির। পুলিশ অভিযোগ না নিয়ে অপমৃত্যুর মামলা করেছে বলে জানান সিমির মা। বনানী থানা পুলিশের দাবি, সিমির মৃত্যুর আগে তাদের কাছে কেউ এমন অভিযোগ দিতে আসেনি। বিস্তারিত জানবো সুমাই ঐশীর কাছে। ক্যামেরায় ছিলেন পার্থ রায়। সন্তান হারানোর বেদনার সাথে সাথে চরম ক্ষোভ এই মায়ের বুকে। রাজধানীর মহাখালীর 7ম শ্রেণীর শিক্ষার্থী সিমির মৃত্যুর পেছনের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতনের মুখেই বাধ্য হয়ে 15ই জুলাই বেছে নিয়েছে আত্মহননের পথ। ঘটনার শুরু এই ভবন থেকে। মহাখালীর এই ভবনের 6 তলায় মায়ের সঙ্গে থাকত সিমি। গত এপ্রিলে বাড়ির ম্যানেজারের মাধ্যমে সাইদুর ও টুম্পা দম্পতি 2 সন্তানসহ এই বাড়িতে সাবলেট হিসেবে ওঠেন। এরপর থেকেই বদলাতে থাকে পরিস্থিতি। আর এই রুমটা সাবলেট দিয়েছিলাম, ওনার ওই বাবা খায়, ঘরের যে গন্ধটা আমার অন্যরকম লাগছে। ওটা দেখে আমি ম্যানেজারে জানাইছি, পরে ম্যানেজার না করে দিছে। অভিযুক্তরা বাসা ছেড়ে দেওয়ার পর মেয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন মা। এর মধ্যে একদিন সকাল থেকে নিখোঁজ ছিল সিমি। পরে জানা যায় ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। টাকা আছে আমার কাছে, না তো তোর মায়েরা মারালাম, তোর মা আমার কই কি তোর মারালাম, তুই আমার জিনিস না। আমার বাবা খাইছিল, আমি খাইনি, আমার মারতে লেগে। মেয়ের যখন থানায় নিয়ে গেছি, থানায় নিয়ে যাওয়ার পরে পুলিশ অফিসার ওর চোখ দেখে যখন বুঝতে পারছে, বলছে যে তুমি বাবা খাও। বাবা খাওয়ানোর পরে আমার মেয়ে পরে বাবা খায়, আর তোর বাবা খেলে কি হয় আমি জানি না। ওর হওয়ার পরে আমার মেয়ের ধর্ষণ করছে, ভিডিও করছে টুম্পা আর সাইদুল জামাই ধর্ষণ করছে। তারপর ওই ভিডিও দিয়ে ভয় দেখা আরো 5-6 জন লোক ওদের বাসায় আসতো, ওইগুলো দিয়ে ধর্ষণ করাইছে। এই ঘটনায় আগেই বনানী থানায় জানানোর পরও কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ সিমির মায়ের। বিস্তারিত বলছে পুলিশ অফিসার শুনছে, শোনার পরে যে ছেলের ছবি দেখাইছি উনি বলছে আগামীকালকে আসবেন। উনি আগামীকালকে যখন আমি ফোন দেই যে স্যার আমি কি আসবো, না আপনি আজকে আসেন না। অভিযোগের বিষয়ে জানতে বনানী থানায় যোগাযোগ করা হলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তার কেউই। তবে মুঠোফোনে তারা জানান অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। যদিও মৃত্যুর আগে কিশোরীর থানায় উপস্থিতি ও মৌখিক অভিযোগের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ওইটাও তদন্ত চলতেছে, যেহেতু এখন এর অপমৃত্যু মামলা হয়েছে, পোস্টমর্টম হবে, আইনগতভাবে আমরা যেটা সেখানে আসছে সেটা আমরা করবো। উনি গত 8 তারিখ হচ্ছে থানায় গেছিল মেয়েকে নিয়ে, মেয়ে জীবিত ছিল যখন। না এগুলো ভুল কথা, থানা কেন মামলা নিবে না? তবে পুলিশের এমন দাবি খণ্ডন করেছেন নিহতের এক স্বজন, যিনি সেদিন সিমি ও তার মায়ের সঙ্গে গিয়েছিলেন থানায়। আমি যাওয়ার পরে দেখলাম এসআই রফিক স্যারের সাথে সম্পূর্ণ কথা শেয়ার করে যে ওকে জবরদস্তি মাদক সেবন করানো হয়েছে বা প্লাস ওকে রেপ করা হয়েছে। তো এগুলা বলার পরে রফিক, হ্যাঁ বনানী থানায়। এবার আমরা যেতে চাই সাইদুরকে সাবলেট ভাড়া দিয়েছিলেন যিনি, সেই ম্যানেজারের কাছে। বাসা ছেড়ে যাওয়ার পর থেকেই সাইদুর দম্পতির খোঁজ নেই। জানা যায় কোনো জাতীয় পরিচয়পত্র বা তথ্য যাচাই বাছাই ছাড়াই সাইদুরকে সাবলেট ভাড়া দিয়েছিলেন এই বাড়ির ম্যানেজার। কাগজ দেখে ভাড়া করছে, ওকে এনআইডি বা কাগজপত্র নেওয়ার কথা তো না এইসব কিছু আমরা নেই না। স্থানীয়দের সঙ্গে কথা বলেও মেলে সাইদুরের বিতর্কিত কর্মকাণ্ডের ইঙ্গিত। তবে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
পরিবারের এত সব অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ মামলা করেছে অপমৃত্যুর। সিমির আত্মহত্যার ময়নাতদন্ত রিপোর্ট এখনো পাওয়া যায়নি। পুলিশ বলছে ওই রিপোর্ট পেলেই কেবল তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, অভিযানে নেতৃত্ব দিচ্ছে কে এবং এই অভিযানে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ জ্যোতি, সেই সকাল 10টার পরপরই আসলে এই ডিএসসিসির যিনি প্রশাসক আব্দুস সালাম তার নেতৃত্বেই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন যে অভিযান সেই অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে দেখাতেই পারছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আসলে মশক নিধন যে কর্মসূচি সেটা চলছে এবং নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এবং আমরা বেশ এর পাশাপাশি আসলে আশপাশের যেসব নির্মাণাধীন ভবনগুলো আছে সেই সব ভবনেও আসলে তিনি যাচ্ছেন, অভিযান চালাচ্ছেন, দেখছেন সেখানে আসলে ডেঙ্গু এডিস মশার লার্ভা আছে কিনা সেটা তিনি প্রত্যক্ষ করছেন স্বচক্ষে। এবং আমরা দেখেছি যে পার্শ্ববর্তী একটি ভবনে, নির্মাণাধীন ভবনে তিনি প্রবেশ করেছিলেন এবং সেখানে আন্ডার কনস্ট্রাকশন যে ভবন পুরোটাই তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা এখান থেকে মাসখানেক আগে যে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন এই ভবনকে সেই অনুযায়ী তারা চলেননি, এজন্য তাদেরকে ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি আসলে 1 লাখ টাকা জরিমানা করেছেন। কারণ সেখানে যত্রতত্র তাদের যে কনস্ট্রাকশনের যেসব পণ্য সামগ্রী সেগুলো ছড়ানো ছেটানো ছিল, একই সাথে এডিস মশার লার্ভা পাওয়া গেছে এমনটাই তিনি বলেছেন এবং এই অভিযোগেই তাদেরকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এই ভবনকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নির্মাণাধীন ভবনে প্রবেশের জন্য আসলে সড়ক থেকে যে জিনিসটা আসলে ব্যবহার করা হতো গাড়িগুলো ঢোকানোর জন্য, সেই গাড়িটা সেই জিনিসটাই আসলে অপসারণের চেষ্টা করছেন সিটি কর্পোরেশনের যারা কর্মীরা আছেন তারা। এবং প্রশাসকও বলছেন দিনভর তারা তাদের এই কর্মসূচি চলমান রাখবেন এবং যত অনিয়ম আছে, অন্যায় আছে সবকিছুই তারা এভাবেই অপসারণ করবেন। ঢাকাকে একটা সুন্দর নগরীতে রূপ দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এবং নগরবাসীকেও বলছেন তারাও যাতে আইন মেনে চলেন এবং নগরকে সুন্দর রাখতে তারাও অবদান রাখেন। জ্যোতি। শামীম, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে চালু হওয়া বিশেষ বাস সার্ভিসে স্বাচ্ছন্দ্যের সাথে অফিস ও নির্ধারিত গন্তব্য গেছেন নারীরা। সকাল 8:40 শুরু হয় এই বাস সার্ভিস। প্রতিদিন অফিস শুরু ও শেষে এসব বাস নারী যাত্রীদের নিয়ে চলাচল করবে। তালতলা থেকে মতিঝিল, নতুন বাজার থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও এবং মিরপুর ও মোহাম্মদপুর থেকে মতিঝিল যাবে বাসগুলো। এসব বাসে চালক ও হেলপারও নারী। যাত্রীরা জানান বাসগুলো চলাচল করলে রাস্তায় হয়রানি থেকে মুক্তি পাবেন তারা। তবে অনেকে বলছেন চালক অভিজ্ঞ না হওয়ায় দীর্ঘ সময় লেগে যাচ্ছে। অন্তত 5 জন সিট বদল করে এই মতিঝিল পর্যন্ত আসতে, এটা খুবই আনইজি লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। এই কারণেই আমি এই বাসে যাতায়াত করি। মোহাম্মদপুর থেকে যাতায়াত করতে অনেক কষ্ট হতো ইডেন কলেজ পর্যন্ত। আজকে বাসে উঠে অনেক ভালো লাগছে যে নিউ মার্কেট নেমে অন্তত হেঁটে তো যেতে পারবো। আর একটু প্রশিক্ষণ দিয়ে তারপরে নামানো উচিত ছিল, কারণ টাইমটা একটা ফ্যাক্টর। একটু এক্সপিরিয়েন্স হলে হয়তো বা সে দ্রুত চালাতে পারবে, আর এছাড়া খারাপ লাগে। এই পর্যন্ত সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে জ্যাম। দেখা যাচ্ছে যে অনেক নারীদেরই তাদের অফিস সময় একটু লেট হয়ে যাচ্ছে। চট্টগ্রামে কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার আটক করে ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের হাটহাজারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা এক তরুণীকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে নাজিরহাট, সরকারহাট, মনিয়া পুকুর পাড় সহ কয়েকটি জায়গায় পথচারীদের ধাক্কা দিয়ে আহত করে। আহত লোকজন গাড়িটিকে ধাওয়া দিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু না থামিয়ে বেপরোয়া গতিতে চলতে থাকে গাড়িটি। পরে হাটহাজারী বাজার এলাকায় গাড়িটিকে আটক করে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। এ সময় গাড়িতে থাকা এক যুবক পালিয়ে যান। পুলিশ হেফাজতে নেন এক তরুণীকে। গাড়িতে থাকা যুবক মাদকাসক্ত ছিলেন বলেও ধারণা পুলিশের। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বিভিন্ন দেশে কমেনি দাবানলের ভয়াবহতা। সার্বিয়ার দেলিব্লাটো স্যান্ডস এলাকায়
3 সপ্তাহ ধরে জ্বলছে আগুন। এর মধ্যে পুড়ে গেছে 3,500 হেক্টরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কয়েকশো ফায়ার সার্ভিস কর্মী। অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী ও বনকর্মীরাও। বেলজিয়ামে ও রেকর্ড দাবানলে পুড়েছে প্রায় 3,000 হেক্টর এলাকা। সেখানে মাটির কয়েক মিটার গভীরে চলছে পিট কয়লার আগুন, যা পুরোপুরি নেভাতে কয়েক মাস লেগে যেতে পারে। ব্রিটেনে খরায় শুকিয়ে গেছে মাইলের পর মাইল কৃষি জমি। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা তাপ ও শুষ্কতা ইউরোপে দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। রোমানিয়ায় বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো। মঙ্গলবার ফ্রান্সের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ইগলস পিয়ারহেড নামের এই মহড়া। অনুশীলনে অংশ নেয় ইউরোপের বিভিন্ন দেশের 1,000-এর বেশি সেনা। রোমানিয়ায় সম্ভাব্য রুশ আগ্রাসন ঠেকানোর প্রস্তুতি হিসেবে এই আয়োজন। ইউক্রেন সীমান্তবর্তী দেশটিতে বড় ধরনের হামলা হলে কিভাবে তা প্রতিহত করা যায় সেটাই অনুশীলন করা হয় মহড়ায়। সম্প্রতি ন্যাটোর পূর্বাঞ্চলে ইউনিট এক সতর্কবার্তায় জানিয়েছে জোটের কোনো একটি দেশে সীমিত হামলা চালাতে পারে রাশিয়া। তবে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। গ্রিসের সিপনস দ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছে 3 জন। দেশটির ফায়ার ব্রিগেড কর্মকর্তারা নিশ্চিত করেছেন এ তথ্য। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এতে পাইলট ও 2 যাত্রী নিহত হন। মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে নিহত 2 যাত্রী ছিলেন ব্রিটিশ দম্পতি, আর হেলিকপ্টারের পাইলট ছিলেন গ্রিসের নাগরিক। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, চলছে তদন্ত। আরও একবার আমাদের দেশের খবর জানব। চট্টগ্রাম নগরীতে নকশা বহির্ভূত ভবনের অংশ ভাঙতে চলছে সিডিএর অভিযান। এ বিষয়ে আরও বিস্তারিত জানানোর জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, অভিযান সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। যদি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ সিডিএ একটি অভিযান পরিচালনা করছে। চট্টগ্রামের লালদিঘি যে এলাকা রয়েছে সেই লালদিঘি এলাকার যে মসজিদ রয়েছে ঠিক মসজিদের ঠিক সামনে একটি ভবনটি নির্মাণাধীন একটি ভবন। সেই ভবনটিতে যে নকশাটি নেওয়া হয়েছিল সেই নকশা বহির্ভূত এখানে ভবনের নির্মাণ কাজ চলছিল। যে অংশটি ভাঙতে দেখছেন সেটি ভবনের মূল অংশ থেকে বের করে আরও সামনের দিকে নিয়ে আসা হয়েছে, যেটি একেবারেই নকশার মধ্যে ছিল না। সেই অংশগুলো আমরা দেখছি যে ভেঙে দিচ্ছে। পাশাপাশি আরেকটি ভবন আমরা দেখছি পাশে রয়েছে, সেই ভবনের সাথে একদম গা ঘেঁষে ভবনটি নির্মাণ করা হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট দূরত্ব রাখার কথা ছিল, জায়গা রাখার কথা ছিল ফাঁকা, সেই ফাঁকা জায়গাটি তারা রাখেনি। একদম গা ঘেঁষে পাশের ভবনটির সাথে এই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে তারা যখন নকশাগুলো এই অভিযোগ যখন তাদের কাছে যায়, সেই তারা যে অনুমোদন দিয়েছিল সেই নকশার সাথে এইখানে যখন এসে পরিদর্শন করে দেখতে পায় বেশ কিছু গরমিল রয়েছে, তাই তারা তাদের যে অংশগুলো ভবনের একদম নির্মাণাধীন একটি ভবন, সেটির যে অংশগুলো নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছিল সেটি ভাঙতে এখন সিডিএর যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিপুল সংখ্যক শ্রমিকদেরকে আমরা দেখছি মাথায় লাল কাপড় বেঁধে এখানে নিয়োগ করা হয়েছে, যারা যে ভবনের যে অংশগুলো নকশা বহির্ভূত সেগুলো আমরা দেখছি যে ভেঙে দিচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়াররা রয়েছেন সেই প্রকৌশলীরাও আমরা দেখছি এখানে এসেছেন, যারা নকশার অনুমোদন দেন ভবন নির্মাণের জন্য। তাদেরকেও আমরা দেখছি যে এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন চট্টগ্রাম শহরে ঠিক এভাবেই নকশা বহির্ভূত যে সকল ভবনগুলো রয়েছে প্রত্যেকটিতে তারা পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করবে, আর এই অভিযান তারা নিয়মিত করছে। আমরা দেখছি যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আগেও বেশ কয়েকটি হাসপাতালের পার্কিং তারা পরিদর্শন করে দেখেছেন, যেখানে পার্কিং থাকার কথা থাকলেও তারা সেখানে দেখছেন যে হাসপাতালগুলোতে রাখা হয়েছে ডাস্টবিন, পার্কিং এর জায়গায় অন্যান্য আসবাবপত্র সে করে রাখা হচ্ছে। এই ধরনের অভিযান তারা চলমান রাখবে। তারা বলছেন নকশা বহির্ভূত কোনো ভবন এবং কোনো অভিযোগ যদি তাদের কাছে আসে যে নির্মাণ করা হয়েছে বা নির্মাণাধীন অবস্থায় রয়েছে সেগুলো তারা ভেঙে গুড়িয়ে দিবে। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এই পর্যায়ে আমরা যাচ্ছি বিজনেস টুডেতে রাবিয়া স্মৃতির কাছে। জ্যোতি